নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন জুনিয়র চিকিৎসকেরা চুপ ছিলেন। তারা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই কাজ বোধহয় তাদের আর ভালো লাগছে না। আবার তারা পথে নেমেছেন এবং আগামী দিনে তারা পথে থাকবেন সেই অঙ্গীকার করেছেন। আজকের প্রতিবেদনে দুটি ঘটনার কথা বলবো। আশফাকুল্লাহ নাইয়া আরজিকর হাসপাতালের তিনি এমবিবিএস পাস করেছেন, ইএনটির স্পেশালিস্ট তিনি হবেন হয়তো আর কিছুদিনের মধ্যেই। তিনি পরীক্ষা দিয়েছেন, আশা করি তিনি পাস করবেন। তখন তিনি ইএনটি স্পেশালিস্টের ডিগ্রি পাবেন। তখন নিশ্চয়ই তার ডাক্তারি প্যাডে লিখবেন, বিভিন্ন ওষুধের দোকানে লিখবেন, বা কোনো হাসপাতালে যখন বসবেন চিকিৎসা করবেন লিখবেন। কিন্তু তার আগে 2 বছর আগে থেকেই, একেবারে 2019 সাল থেকেই তিনি ইএনটি স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেছেন। বিভিন্ন জায়গাতে সেই ছবি এসেছে। তারপরে একটি ডাক্তারি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তারপর মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে এবং গতকাল বিধাননগর আদালতের নির্দেশ নিয়ে তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছিল বিধাননগর পুলিশের একটি টিম। সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক কাগজপত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে শোনা যাচ্ছে এমবিবিএস ইএনটি স্পেশালিস্ট লেখা বেশ কিছু প্যাডও পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এখন তা নিয়েই কিন্তু জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে এবং জয়েন্ট প্ল্যাটফর্মের যে ডাক্তারদের ইউনিয়ন রয়েছে তারা আজকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে বিক্ষোভ কর্মসূচি করেছেন। তারা এমন করছেন যে একজন তাদের সহকর্মী একজন অনৈতিক কাজকর্ম করেছেন, তিনি যে ডিগ্রি এখনো পাননি সেই ডিগ্রি ব্যবহার করেছেন, তবুও তার পাশে তারা থাকছেন। অর্থাৎ দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই দেবাশিস হালদার এবং এই সুবর্ণ গোস্বামীরা আজকে আবারও পথে নেমেছেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে। আরো একটি ঘটনা আপনাদের বলবো, সেটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের যে সেলাইন কাণ্ডের কথা বলা হচ্ছিল। আজকে যে রিপোর্ট এসেছে সামনে, সেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের ল্যাবেতে সেই সেলাইনকে পরীক্ষা করা হয়েছে। সেলাইনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। অর্থাৎ চিকিৎসা গাফিলতি এবং কাঁচা হাতে অপারেশন করা, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই যে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেমন তদন্ত করছিল, তেমনি কিন্তু সিআইডি আজকে আনুষ্ঠানিকভাবে এর তদন্ত ভার নিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে বেশ কিছু ধারাতে তারা মামলা করেছেন। মূলত 3টি ধারাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মেদিনীপুরের যে কোতোয়ালি থানা রয়েছে সেখান থেকে তারা সিডি হ্যান্ডওভার নিয়েছেন। তারপরে তারা মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত ডিপার্টমেন্টের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, নতুন সুপারের সঙ্গে কথা বলেছেন। এই পর্যন্ত যে এই যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, তাদের আগামী দিন যে অন্ধকার তা কিন্তু পরিষ্কার। কারণ স্যালাইনের যে গাফিলতি ছিল বলে এতদিন পর্যন্ত প্রচার করা হচ্ছিল, এই দেবাশিস হালদার বিপ্লবী ডাক্তার তিনি বলছিলেন এলএস এই যে স্যালাইন রয়েছে তাকে নাকি রায়গড় স্যালাইন বলে তিনি বলছিলেন। এই অজ্ঞানের ডাক্তার তিনি আজকে কি বলবেন, যখন মুম্বাইয়ের ল্যাব থেকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই এলএস স্যালাইনের কোন রকম ত্রুটি পাওয়া যায়নি, তখন এই দেবাশিস হালদাররা কি বলবেন? তাদের তার মুখ লুকানোর জায়গা রইল না। অর্থাৎ যে 12 জন সাসপেন্ড হয়েছেন কর্তব্য গাফিলতি এবং বেশ কয়েকজন পিজিটি যাদের অপারেশন করার কথা নয় তারা অপারেশন করেছেন, তা নিয়েই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে এই জুনিয়র চিকিৎসকদের বুক ফাটতে শুরু করেছে। তারা আবার আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে কলকাতা থেকে বেশ কয়েকজন নেতা গেছেন, কারণ তারা নাকি কর্মবিরতি করবেন। মেদিনীপুর মেডিকেল কলেজে
গতকাল তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন যখন 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু বেশ কিছু প্রশাসনিক চাপে পড়ে তারা আংশিক কর্মবিরতি করছেন, ইমার্জেন্সি তারা চালু রেখেছেন। কিন্তু কলকাতা থেকে বিপ্লবী বেশ কয়েকজন নেতা তারা কিন্তু উপস্থিত হয়েছেন মেদিনীপুরে, তারা আবারও কর্মবিরতির পথে যেতে চাইছেন। বাংলার মানুষ কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের যে রাজনৈতিক স্পৃহা তা কিন্তু তারা বুঝতে পেরেছেন, এবং তারা যে বামপন্থী এবং অতি বামপন্থী রাজনৈতিক দলের মদতেই এই রাজনীতি করছেন তাও কিন্তু পরিষ্কার। এবং দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, যেখানে আশফাকুল্লাহ নাইয়ার তার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ রয়েছে। তিনি যে প্রেসক্রিপশন ব্যবহার করেছেন তা নিয়ে দেবাশিস হালদাররা কি বলেছেন, এবং আজকে তারা যখন গেছিলেন সেখানে দেবাশিস হালদার এবং সুবর্ণ গোস্বামী কি বক্তব্য রেখেছেন আপনারা একটু শুনুন। তারপরে আপনাদের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে যে রাজনীতি এই বিপ্লবী ডাক্তাররা করার চেষ্টা করছেন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করার নতুন করে প্রক্রিয়া শুরু করেছেন তা নিয়েই বক্তব্য রাখবো। সেই চিঠির কোনো আইনি মূল্য নেই, ফলে সেই চিঠি ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আশফাকুল্লাহর আর কিছু করণীয় নেই। বিধাননগর কমিশনারেটে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তার সঙ্গে হচ্ছে যে জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, আমরা যৌথভাবে আজকে এসছি। আমরা আমাদের প্রতিবাদ জানাবো, পুলিশ কমিশনারকে আমরা স্মারকলিপি দেব এবং আমরা এখানে বিক্ষোভ দেখাবো যে হচ্ছে যে সল্টলেক পুলিশের কোনো কাজ নেই। এত হচ্ছে যে চারদিকে দুর্নীতি, চোর, হচ্ছে যে বদমাশ ভরে গেছে রাজ্যটা, তাদেরকে হচ্ছে যে পুলিশ প্রোটেকশন দেবে। আর হচ্ছে যে ডাক্তার থেকে শুরু করে যারাই প্রতিবাদী করবেন, পেশা যাই হোক, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবেন যারা, অন্যায়ের প্রতিবাদ যারা করবেন, তাদেরকে হয়রান করবার জন্য পুলিশ ফোর্সকে কি জনগণের করের মাইনা দিয়ে রাখা হয়েছে? এই প্রশ্ন করার জন্য আমরা আজকে এসেছি এখানে। তুমি আমি আবার কে, এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। রাজপথে হচ্ছে কারা? সোজা যাদের শির তারা। অন্যদিকে কেবলমাত্র আজকে আশফাককে ডাকা হচ্ছে। আশফাককে ডাকার উদ্দেশ্য কি এটাই যে অন্যায়ের প্রতিবাদ করেছে, ও অন্যায়ের প্রতিবাদ করে গলার জোর দেখিয়েছে, সেই জন্যই কি তাকে এরকম এই জিনিসটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। যদি এরকম জিনিস হয় যে মেডিকেল কাউন্সিলে কোনো তার নামে অভিযোগ জমা পড়ে, তার যদি যথাযথ কোনো অভিযোগ থাকে, তার জন্য মেডিকেল কাউন্সিলে তাকে ডাকা এবং সেখানে তাদের তদন্ত করা, এইটাই আমি প্রায়শই দেখে এসেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ক্রিমিনাল কেস দিয়ে তাকে একদম তার বাড়িতে পুলিশ যাচ্ছে, একদম ভোরবেলা 7টার সময় দেখা যাচ্ছে যে 30-40 জন পুলিশ গিয়ে বাড়িতে হাজির হচ্ছে, গ্রামের বাড়িতে, যেখানে সে এই যে জিজ্ঞাসাবাদের প্রশ্ন বলছেন, তা আগেই সেটা করা যেত। আগেই যদি তার সঙ্গে কোনো প্রশ্নোত্তরের কোনো বিষয় থাকতো, আশফাক নিজেই সেটাকে জানা যেত। আরজিকর এখান থেকে বেশি দূরে নয়, আরজিকর থেকে এখানে ডাকা যেত। তো সেই গোড়াটা না করে যে ভয় দেখানোর উদ্দেশ্য, আমাদের এটা স্পষ্টতই মনে হচ্ছে এটা একটা প্রতিহিংসামূলক একটা আচরণ। এবং শুধু আশফাক নয়, এবং আমাদের ধারণা এটা আস্তে আস্তে আশফাককে দিয়ে একটাভাবে হচ্ছে প্রত্যেকেই যারা আমরা প্রতিবাদের সামনে এগিয়ে এসেছি তাদের প্রত্যেকেই এরকমভাবে একটাভাবে হেনস্থা করা, একটা পুলিশে হেনস্থার একটা ছাপ রাখা হচ্ছে যাতে কেউ প্রতিবাদ না করে। আমরা এটাই মনে করছি। আপনারা শুনলেন দেবাশিস হালদার এবং সুবর্ণ গোস্বামীর বক্তব্য। তারা একটা দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই আজকে এই রকম কথাগুলো বলছেন, যেখানে বিধাননগর আদালতের একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে তার বাড়িতে তল্লাশি করতে গেছিল, তা নিয়েও কিন্তু তারা রাজনীতি খোঁজার চেষ্টা করছেন। তারা রাজনীতি যে করবেন তা পরিষ্কার, কারণ তারা তো বামপন্থী, অতি বামপন্থী রাজনৈতিক দলের মদস্পৃষ্ট নেতা। কারণ এই দেবাশিস হালদাররা ইতিমধ্যেই কিন্তু চিকিৎসকদের নেতা হয়ে গেছেন, কারণ তাদের যে কাজকর্ম গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, তারা কিন্তু আর চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না, তারা নেতা হতে চাইছেন। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। এই দেবাশিস হালদারদের যদি নেতা হওয়ার ক্ষমতা থাকে বা ইচ্ছা থাকে, তাহলে একেবারে ঝান্ডা নিয়ে, সিপিএম এর ঝান্ডা নিয়ে পথে নেমে পড়ুন, বা সিপিআইএমএল এর ঝান্ডা নিয়ে পথে নেমে পড়ুন, বা এসইউসিআই ঝান্ডা নিয়ে পথে নেমে পড়ুন। তা তারা করছেন না। তারা পিছন থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবহার করছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে যাতে মানুষের কাছে খারাপ বার্তা যায় তার জন্য যা করার তাই করছেন। তবে যে স্যালাইনের কেলেঙ্কারি, তা নিয়েও কিন্তু নতুন করে তদন্ত শুরু হয়েছে। এই স্যালাইনের ভিতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিয়েও কিন্তু যে 15-16 জনের ডাক্তারদের নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, তাও যেমন লক্ষ্য করছেন যে এই স্যালাইন কোথা থেকে এসেছে, যে ফাঙ্গাস দেখা গেছে সেই ফাঙ্গাস কোথা থেকে এসেছে, তা কি বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হয়েছে,
তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। তবে একটা কথা বলে রাখি যে গতকাল রাত্রে বেশ কিছু টেলিফোন কনভারসেশন আমি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব। তখন বুঝতে পারবেন যে আরজিকর ঘটনার মতোই মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে কি রকমের ষড়যন্ত্র এই জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের একাংশ করছেন তাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আরজিকরের আন্দোলন সফল হয়নি, তারা মেদিনীপুরের আন্দোলনকে সফল করার চেষ্টা করছেন, একই পদ্ধতি তারা অবলম্বন করতে চলেছেন এবং সেখানে বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তারাও কিন্তু পূর্ণ কর্মবিরতির কথা বলছেন। শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা কিন্তু এই কর্মবিরতি ডাকার একটা চেষ্টা করছেন। কোন মুখে তারা এই কর্মবিরতি করবেন? কারণ মেদিনীপুর মেডিকেল কলেজের যে বিস্ফোরক তথ্য হাজির হয়েছে, সেখানে চিকিৎসকের দায়িত্বে থাকা সত্ত্বেও তার ডিউটির সময়ে তিনি 30 থেকে 40 কিলোমিটার দূরে তিনি অপারেশন করতে চলে যাচ্ছেন এবং যে 4 জন সেই দিন ডিউটি করার কথা ছিল সিনিয়র চিকিৎসকের, তারা কেউ ছিলেন না। উল্টে জুনিয়র চিকিৎসকরা অপারেশন করলেন, কাঁচা হাতে অপারেশন করে মামনি রুইদাসের জীবনটাকে শেষ করে দিলেন। তার সন্তান এই মুহূর্তে মাতৃহারা হয়ে পড়লেন। এছাড়াও বাকি 3 জন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই জায়গাতে আরো একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। শুধুমাত্র এই আশফাকুল্লাহ নাইয়া নয়, আরো একজন ডাক্তারের নাম ইতিমধ্যে সামনে আসছে, তাপস ফ্রান্সিস বিশ্বাস। তিনিও তার যে ডিগ্রি রয়েছে তার চেয়ে অতিরিক্ত ডিগ্রি লিখে তিনিও বিভিন্ন জায়গাতে চিকিৎসা করছেন। এই পিজিটিরা বিভিন্ন বেসরকারি চেম্বারগুলোতে চিকিৎসা করতে পারেন কিনা তা নিয়ে যথেষ্ট একটা নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তারপরেও কিন্তু এই বামপন্থী অতি বামপন্থী ডাক্তারগুলো তারা কিন্তু মিটিং মিছিল করছেন, আন্দোলন করছেন এবং তারা যে চিকিৎসার কাজটা করার কথা সেটা ছাড়া বাকি সবই করছেন। অর্থাৎ যাদের অপারেশন করার কথা ছিল তারা গেলেন বেসরকারি হাসপাতালে পয়সা কামাতে, আর যারা অপারেশন শেখার কথা তারা করলেন অপারেশন, তাতেই মামনি রুইদাসের মৃত্যু হলো। এছাড়াও এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আমরা সচক্ষে দেখেছি কিভাবে 30-32 জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। তারপরে তাদের দায় কে নেবেন? তাদের দায় তো এই জুনিয়র চিকিৎসকেরা নেবেন না। তবে জুনিয়র চিকিৎসকেরা গতকাল যে টেলিফোন কনভারসেশন করেছেন তার বেশ কিছু তথ্য হাতে এসে পৌঁছেছে। আগামী 2-1 দিনের মধ্যেই সেগুলো প্রকাশ করব। সেগুলো কোনো এজেন্সি থেকে নেওয়া নয়, এই ডাক্তারদের মধ্যেই একজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বক্তব্য রাখছি। আগামী 2-1 দিনের মধ্যেও সেই তথ্য আপনাদের সামনে আনবো। অর্থাৎ আরজিকরে যে ষড়যন্ত্র হয়েছিল সেই একই ষড়যন্ত্র কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজেও করার চেষ্টা করছেন এই দেবাশিস হালদার এন্ড কোম্পানিরা। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কড়া পদক্ষেপ নেবেন তা কিন্তু বোঝাই গিয়েছিল। কারণ আরজিকরের নির্যাতিতার যার মৃত্যু হয়েছিল আগামীকাল তার রায়দান হবে এবং সেখানে যে প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে অভয় মঞ্চের নাম করে দেবাশিস হালদার এন্ড কোম্পানিরা তৈরি করেছেন, সেখানে তারা বলছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছেন। যদি তারা এতই জানেন তাদেরও বিচার প্রক্রিয়ার সামনে আনা উচিত এবং তাদেরও তদন্তের সামনে আনা উচিত। একজন বিচারক তিনি বিচার করছেন, সিবিআই এর মতো একটা এজেন্সি তদন্ত করেছে, কলকাতা পুলিশ তদন্ত করেছে, সেখানে এই কেসে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে দেখানো হচ্ছে। কিন্তু দেবাশিস হালদাররা তারা দাবি করছেন বা অভয় মঞ্চের নামে তারা দাবি করছেন যে আরো কেউ যুক্ত রয়েছেন। অর্থাৎ এদেরই অবিলম্বে একেবারে কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত বলে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে আগামী দিনেও একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য জুনিয়র চিকিৎসকেরা যে কোনো মতেই কসুর করছেন না তা কিন্তু গতকালের তাদের টেলিফোন কনভারসেশন থেকেই পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।